গুড মর্নিং এভরিওয়ান। তোমরা যারা লাস্ট এপিসোডগুলোর সাথে যুক্ত ছিলে আমাদের নেপাল রাইডের, তারা তো জানো লাস্ট এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম আমরা মারফা ভিলেজ থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম পোখরা ক্রস করে একটা ছোট ভিলেজে, যেখানে যাওয়ার সময় আমার একটু বাইকটা পড়ে যায় রাস্তায়, যেহেতু অনেক তেল পড়েছিল সেখানে স্কিড খেয়ে যায়। তো সেখানে আমরা জার্নি স্টপ করে দিয়েছিলাম, নিয়ে নেক্সট দিনকে থেকে আবার রাইড শুরু করেছিলাম। প্ল্যান তো ছিল সান্দাকফু যাওয়ার, কিন্তু একটা বাড়িতে এমার্জেন্সি চলে আসায় আমাকে ওখান থেকে ব্যাক করতে হয়েছিল, আর সেইভাবে কোনো ভিডিও সেখানে তুলিনি আমি। তাই জন্য খুবই এমার্জেন্সি চলে এসেছিল। আমি একা ব্যাক করেছিলাম, মৈনাকদা আর স্বপ্নিল মিলে সান্দাকফু রাইড আর ফালুট রাইড কমপ্লিট করেছিল, আমি সেটা যেতে পারিনি। তবে চিন্তা করো না, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ট্র্যাভেল সিরিজ। আমরা যেতে চলেছি নর্থ সিকিম। খুব এনজয় হতে চলেছে, কারণ খুব স্নোফল আমরা পেতে চলেছি। আজকে মার্চ মাসের 23 তারিখ বেরোচ্ছি আমরা, আর নিয়ে যাচ্ছি এবারের রাইডে আবার অ্যাডভেঞ্চার বাইকটা। একদম অল্পর ওপর লাগেজ নিয়েছি, আর বরাবরের মতো মা এই ওপরে দাঁড়িয়ে আছে আর বাবা নিচে এসছে। তো বেশি কথা বাড়াচ্ছি না, এই রাইডের সব কিছু ডিটেলস তোমাদের আমি মোটো ব্লগিং সেট আপে দেবো। অনেকজন মিলে কিন্তু এই রাইডটা করতে চলেছি, তোমাদের খুব ভালো লাগবে। পুরো ট্রাভেল সিরিজটার সাথে যুক্ত থেকো। তো আর কথা বাড়াচ্ছি না, সোজা মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। আর এখান থেকে আজকে আমি আর আমার একজন পার্টনার মিলে এই রাইডটা করতে চলেছি। রাস্তায় তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি, তোমরা দেখে চিনতে পারবে আশা করছি। তো রাইড স্টার্ট করে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:27। বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু প্রত্যেকবারের মতো একটু তো লেট হয়ে গেল। এখান থেকে যাব আমাদের দিল্লি রোড কানেক্টরটার কাছে, আর তার আগেই আমাদের ফার্স্ট আজকে যার সাথে রাইড করতে চলেছি তার সাথে দেখা হয়ে যাবে। আর এবারে রাইডে টোটাল যেতে চলেছি 10 জন মিলে। অনেক মজা হতে চলেছে, সবার সাথে ধীরে ধীরে আলাপ করাবো তাদের। তবে সবার সাথে আজকে কিন্তু আলাপ হবে না, আমাদের মেন রাইড শুরু হবে পরের দিন থেকে। আজকে দুজন এখান থেকে যাচ্ছি, আরও অনেক পুরনো মেম্বারদের তোমরা চিনতে পারবে যাদের সাথে রাইড করব। সবাইকেই তোমরা চেনো, খুব মজা হতে চলেছে এই রাইডে। চলে এসছি আমাদের চন্দ্রনগর ফ্লাইওভারে। ভোরের আলো তো ফুটে গেছে, অন্ধকার থাকতে থাকতে বেরোয়নি, তার কারণ একটুখানি অসুবিধা হয় রাতের দিকে চালাতে অন্ধকারে। তো একটু আলো ফোটার অপেক্ষায় করলাম। ধীরে সুস্থে আজকে শিলিগুড়ি পৌঁছে যাবো। 5:50 বাজে এই মুহূর্তে, আর চলে এসেছি আমাদের চন্দ্রনগর ফ্লাইওভার যেখানে এন্ড হচ্ছে। অনুরাগ আমার সাথে আজকের দিনের জন্য যেতে চলেছে। চন্দ্রনগর থেকে আরও 4 জন যেতে চলেছে, ওরা কালকের রাইডে করে আসবে, আমাদের সাথে কালকে মিট হবে। বেশ কিছুক্ষণ আগে এখানে চলে এসেছিলাম, একটু লাগেজগুলো সব ঠিক করছিলাম, নিয়ে এখন বেরোতে চলেছি। সামনে দিল্লি রোড কানেক্ট করব, নিয়ে ওখান থেকে মগরার দিকে নিয়ে যেরকম আমরা কল্যাণীর রাস্তা ধরে এগোই প্রত্যেকবার শিলিগুড়ির দিকে, সেরকমই শুরু করব জার্নিটা। 6টা বাজতে চললো, আর আমরা চন্দ্রনগর ছেড়ে বেরোতে চললাম। এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে মগরার দিকে, কল্যাণীর দিকে, আর এই বাঁদিকের রাস্তাটা যাচ্ছে ডানকুনির দিকে। তোমরা যারা কলকাতা সাইড দিয়ে আসবে তারা ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরলেই এই রাস্তাটা পেয়ে যাবে তোমরা। আর বিভৎস পরিমাণে আজকে জানি না কেন হেলমেটের ভাইজার ফগ হয়ে যাচ্ছে। আমি অ্যান্টি ফগটা এবারও লাগাইনি, ইচ্ছা করেই লাগাইনি, কারণ চশমাটা ফগ হয়ে যায়, আমার কোনো কাজেই লাগে না। তো এখান থেকে আগে যাব মগরা হয়ে কল্যাণী, কল্যাণী থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরবো, নিয়ে চলে যাব চাকদা, বহরমপুর হয়ে সোজা NH-34। NH-34 যদি আমরা কল্যাণী থেকেই ধরে নিচ্ছি, তো কল্যাণী, চাকদা, কৃষ্ণনগর হয়ে বহরমপুর যাব। বহরমপুর থেকে ফারাক্কা, ফারাক্কা মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ, শিলিগুড়ি। এইটা আজকে আমাদের রুট প্ল্যান। আজকের আকাশটা তো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তা ওই বাসটাকে একটু ক্রস করে নিই। এবার দেখো আমার ডান দিকের আকাশটা খুবই সুন্দর দেখতে লাগছে। জানি না মাইকের আওয়াজটা কিরম আসছে। মাইক আমার মনে হচ্ছে একটু প্রবলেম দিতে চলেছে। শিলিগুড়ি গিয়ে আমার মনে হচ্ছে আমার পুরোনো মাইকেই ফিরে যেতে হবে। পুরোপুরি একটু পরে যখন দাঁড়াবো যেখানে, সেখানে একটু চেক করব, তখনই বুঝতে পারবো মাইকের কীরকম অবস্থা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মগরা ফ্লাইওভারে। এখান থেকে আমাদের সোজা গিয়ে ডান দিক নিতে হবে কল্যাণীর দিকে যাওয়ার জন্য। এখান থেকেও কিন্তু আবার দুটো রাস্তা আছে। আগে আমরা এই ব্রিজটা থেকে নেবেই বাঁহাতে একটা রাস্তা চলে যায়, সেটা দিয়ে আমরা কিন্তু নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যেতাম। ওটা পুরোপুরি সিঙ্গেল লেন রোড, তাই জন্য আমরা ওটা বিগত কিছু ট্রিপে নিচ্ছি না। তার কারণ কল্যাণী থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপেন হয়ে গেছে, পুরো 4 লেনের হাইওয়ে, পুরোপুরি NH-34
যেটা এখন NH-12 যতদূর সম্ভব। তো আমরা এখন ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, অনেক কম টাইমে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাই। তো তোমরাও তাই করবে, ম্যাপে হয়তো 2-3টে রাস্তা রাখাবে, তোমরা সোজা রাস্তায় নেবে, কল্যাণী হাইওয়ে হয়ে কিন্তু বেরিয়ে যাবে। তোমাদের এইমাত্র যে রাস্তাটার কথা বলছিলাম, দেখো এই বাঁহাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই কিন্তু চলে যাচ্ছে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে, কালনা নবদ্বীপ হয়ে। আর আমরা এই সোজা বেরিয়ে গেলাম, কল্যাণী ব্রিজ ধরবো এখান থেকে, ওখান থেকে মানে ঈশ্বরগুপ্ত সেতু ধরবো, নিয়ে কল্যাণী এন্টার করে কল্যাণী সিটি থেকে 8 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে, যেটা NH-12 বলতে পারো, কানেক্ট হয়ে যাচ্ছে পুরো। তারপর থেকে আমাদের আর রাস্তা নিয়ে কিছু ভাবতে হবে না। 6:20 বাজে এই মুহূর্তে, আর আমরা দেখো ঈশ্বরগুপ্ত সেতুতে কিন্তু এন্টার করে গেছি। সামনে সূর্যটা দেখো কি ব্যাপক লাগছে, এখানে পাশে কিন্তু আরেকটা ব্রিজের কাজ অলরেডি চলছে। তোমাদের যে কলেজটার নাম বলছিলাম, এটা হচ্ছে JIS কলেজ, আমি ভুল কলেজের নাম বলছিলাম। তো এই রাস্তাটা আমাদের নিয়ে নিতে হলো, এটা সোজা চলে যাচ্ছে নৈহাটির দিকে, আর আমরা বাঁদিকে নিয়ে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। বেশ কিছুটা এই ভেতরের রাস্তা দিয়ে চালাতে হবে আমাদের, 8 কিলোমিটার মতো চালাতে হবে। আর এখানটা একটু ম্যাপটা আমি সেট করে নেবো, কারণ বারবার এই ভেতরের রাস্তায় গুলিয়ে যায়। নেপাল থেকে ফেরার সময়তেও আমি এই কল্যাণী সিটির ভেতরে বেশ কিছুবার রাউন্ড খেয়েই গেছি, মানে সেম রাস্তায় বারবার ঘুরে গিয়ে উঠছি, এই রাস্তায় আর উঠতে পারছিলাম না। লাস্টে ম্যাপ দেখে দেখে কোনোভাবে এসছি। আমরা চলে এসেছি NH-12-এর কাছে। এখান থেকে আমাদের বাঁদিক যেতে হবে, বহরমপুর 141 কিলোমিটার বাকি, কৃষ্ণনগর আর এখান থেকে 60 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো এখান থেকে যেই আমরা উঠবো, পুরোপুরি এক্সপ্রেসওয়েতে উঠে যাব, আর আমাদের কোনো ভেতরের রাস্তা নেওয়ার দরকার পড়বে না। আর এটা আমি খুলে রাখবো কিছুক্ষণে, নিয়ে আবার পরে গিয়ে লাগাবো, কারণ বারবার ঘুরে যাচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে। চলো উঠে গেছি NH-12-এ, সামনে টোল গেট পাবো। তোমাদের যেরকম বলছিলাম, দেখো আমরা টোল গেটের কাছে চলে এসেছি, টোল গেটটা ক্রস করছি। বাইকের তো টোল লাগে না, তবে দেখছি 4 হুইলারের টোল অলরেডি শুরু হয়ে গেছে, এটা আগের বার ছিল না। এখান থেকে কৃষ্ণনগর আর 58 কিলোমিটার বাকি আছে। বাড়ি থেকে টোটাল এখনো অবধি 46 কিলোমিটার মতো আমরা রাইড করে নিয়েছি, 46.4। তো এখান থেকে তো তোমাদের যেরকম বলছিলাম পুরো এক্সপ্রেসওয়ে পেয়ে গেছি, সোজা এবার চালানো শুরু করে কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়াবো একটু। প্রায় 7টা বাজলো, আর দেখেছিলাম আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। ফার্স্ট টোল গেটটা ক্রস করার পর কিছুক্ষণ রাইড করার পর দাঁড়ালাম, একটু জল খেলাম এখান থেকে। আর তোমাদের তো আলাপ করানো হয়নি, দেখো চিনতে পারছো কিনা সবাই। পেলিং রাইডের পর 2022-এর পরে আবার এর সাথে রাইড শুরু করলাম। ট্রায়াম্ফের স্পিড 400 নিয়ে যাচ্ছে 2025-এর মডেল। আর এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর, এই দিকটা হচ্ছে কল্যাণী। পিছনের রাস্তা কিন্তু বেশ কিছুটা আমরা জ্যাম পেয়েছি, তাই জন্যই টাইম লেগে গেল। তবে ইচ্ছা আছে এবার সামনে বেশিক্ষণ দাঁড়াবো না, সোজা বহরমপুর ক্রস করে পাপ্পুদা ধাবাতে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে। যেরকম বললাম এখন 7টা বাজে, ট্রাই নিচ্ছি 9টায় ঢুকে যাওয়া। 2 ঘন্টা টাইম ধরে রেখেছি 100 কিলোমিটার রাইডের জন্য, জানি অনেকটা বেশি ধরে রেখেছি, কিন্তু ধীরে সুস্থেই যাবো। ওয়েদার এখন অবধি ভালো আছে, কি বলিস? ওয়েদার এখন অবধি খুব ভালো, গরম লাগছে না, পরে দেখা যাক কি হয়। খুবই ভালো ওয়েদার, উঠে ঠান্ডা লাগছে, একটু পরে গরম লাগবে। তো ওর সেট আপটা নিয়েছে এরকম, ভালোই লাগছে, ছোটোর ওপর বাইক। কেমন লাগছে এতক্ষণ চালিয়ে? খুব ভালো লাগছে। এবার হাইওয়েতে উঠলি, কিন্তু রাস্তাটা খারাপ ছিল, কল্যাণী ঢোকার তো ভেতরের রাস্তা ছিল। এবার মজা পেতে চলেছিস পুরোটা এক্সপ্রেসওয়ে। আর এই হচ্ছে আমার সেট আপ। তো চলো জার্নি শুরু করা যাক সামনের দিকে, আর বেশি টাইম নষ্ট করছি না। আমরা আবার রাইড শুরু করে দিলাম। একটা 5 মিনিটের ছোট ব্রেক নিয়েছিলাম জল ফল খাওয়ার জন্য, তোমাদের যেরকম দেখালাম। তো এবার টানা রাইডের প্ল্যান, দেখা যাক রাস্তার সামনে কতটা কিরকম কি পাই। আর মাইকটা মনে হচ্ছে একটু গন্ডগোল করছে, যেটুকুনি শুনলাম অডিও। তো এখন চেঞ্জ করতে পারছি না, দুপুরে কোথাও খেতে দাঁড়াবো যখন, তখন চেঞ্জ করে নেবো একটু মাইকটা। তো চলো সামনের জার্নি শুরু করা যাক। এখান থেকে তো টাইম লেগে যাবে, বহরমপুর প্রায় 100 কিলোমিটার বাকি আছে। আমরা কিন্তু এন্টার করে গেছি কৃষ্ণনগরে, বাঁদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর টাউন। আর আমরা এখান থেকে সোজা বেরোবো। আগে আমরা নবদ্বীপ থেকে এইখানেই এসে কানেক্ট করে NH-34-এ কানেক্ট করতাম, নিয়ে শিলিগুড়ির দিকে যেতাম। আমাদের এখন ওইসব কিছু করতে হয় না, যেহেতু তোমাদের দেখাই বারবার কল্যাণী থেকে যে হাইওয়েটা আমরা ধরে এলাম ওটা ওপেন হয়ে গেছে বলে। নইলে আমাদের কিন্তু আগে খুবই সমস্যা হতো। যবে থেকে এই রাস্তাটা হয়ে গেছে তবে থেকে আর এই সমস্যাটা হয় না, খুব কমই টাইম লাগলো। আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা এখন আমরা ক্রস করছি।
এই টোল প্লাজাটার নাম হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে ফার্স্ট টোল। আমরা ক্রস করতে চললাম, মানে ক্রস করে গেছি। আর এখান থেকে দেখো ক্রস করার পরেই আবার সিঙ্গেল লেন রোড পেয়ে গেছি। এটা বরাবরই সিঙ্গেল লেন রোডই ছিল এই টোলটা ক্রস করার পরে। বেশ কিছুটা এখন সিঙ্গেল লেন রোড থাকবে, নিয়ে আবার কিন্তু 4 লেনের হাইওয়ে আমরা পেয়ে যাব। এখানটা একটু আমাদের সাবধানে ওই জন্য চালাতে হবে। আর আমি মাইকটাও চেক করলাম, একটু প্রবলেম করছে। তো আমি ব্রেকফাস্ট করতে দাঁড়াবো যখন, তখন মাইকটা চেঞ্জ করে আবার পুরনো মাইকটাই লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি পুরনো মাইকটার তারটা এত বড়, ওই জন্য অসুবিধা হয়। আর তাই জন্যই চেঞ্জ করে আবার অন্য একটা মাইক লাগিয়েছিলাম, তবে কাজে লাগলো না, দেখছি একটু ঘ্যার ঘ্যার করছে মাইকটা। ওয়েদার তো দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে গেছে। আর আমরা দেখো এন্টার করতে চললাম বহরমপুর বাইপাসে। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে, আর আমরা এই সোজা চলে যাচ্ছি। খুব অল্প সময় আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে বেরিয়ে যাব। নিয়ে এখান থেকে পাপ্পুদা ধাবার ডিস্টেন্স ওই ধরে রাখো 25 কিলোমিটার মতো হবে কি 20 কিলোমিটার মতো। আমরা 9:40 নাগাদ ঢুকে যেতে পারি। আর যেহেতু মেঘলা আছে ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, গরম লাগছে না একটুও। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। কিন্তু আকাশের যা হাল, ঝেপে তো মনে হয় বৃষ্টি আসবে। আমরা বৃষ্টিতে ফাঁসতে চলেছি আমার যেটুকুনি ধারণা হচ্ছে এই আকাশ দেখে। 9:40 বাজে এই মুহূর্তে। আর দেখেছিলে আমরা বহরমপুর বাইপাস থেকে কিন্তু বৃষ্টি পেয়ে গেছিলাম, তাই জন্য ক্যামেরাটা খুলে রাখতে হয়েছিল। ধীরে ধীরে বৃষ্টি এতটা পরিমাণেই বেড়ে গেছিলো, পুরো ভিজে গেছিলাম। তো আমরা যাই হোক 9:40-এ এসে পৌঁছে গেছি পাপ্পু ধাবায়। এখানে খাওয়া কিন্তু খুব ভালোই লেগেছিলো আমাদের লাস্টবার, তাই জন্য এখান থেকেই খেতে দাঁড়িয়ে পড়েছি। তরকা রুটি অর্ডার করেছি, দুটো করে 4টে রুটি আর 1 প্লেট এগ তরকা। আশা করি খেতে ভালোই লাগবে। খুব জোর খিদে তো পেয়ে গেছে। আর আশেপাশের রাস্তার জায়গা থেকে তো বুঝতে পারছো এখানেও কিন্তু ভালো মতো বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কমে গেছে, একদিকে ভালো। রেনকোট পরিনি। আর এবার ক্যামেরাটা এখন চেক করব সাউন্ড কীরকম এসছে। যদি দেখি খুব মাইকে প্রবলেম হচ্ছে তাহলে মাইকটা আমি চেঞ্জ করে নিচ্ছি, না হলে এই মাইকটাই থাকুক। শুধু একটু ওয়াটারপ্রুফ করে নিচ্ছি যাতে সামনে বৃষ্টি হলেও তোমাদের ফুটেজ দেখাতে পারি। চলো ভেতরটায় যাওয়া যাক। 10:33 বাজে আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। টোটাল আমরা 5টা করে রুটি খেয়েছি আর এগ তরকা অর্ডার করেছিলাম, সেটা খেলাম। আর মাইকটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ মাইকটায় খুবই প্রবলেম হচ্ছিলো। দেখলাম মাইকটা পুরো চেঞ্জ করলাম, একটু হেলমেটগুলো পরিষ্কার করলাম, কারণ বৃষ্টি পড়েছিল, পুরো দাগ হয়ে গেছিলো। এই করতেই অনেকটা আমাদের টাইম চলে গেল। তো এখান থেকে বেরোবো। এই হচ্ছে আমাদের এখন বাইকের অবস্থা, একটুখানি কাদা খেয়ে। অনুরাগ, রাইড এতক্ষণ ভালো লাগলো? একদম। তো এবার এখান থেকে বেরোবো। সামনে ইচ্ছা আছে একদম ফারাক্কার কাছে গিয়ে আবার দাঁড়াবো। এখান থেকে ফারাক্কা মোটামুটি ওই 100 কিলোমিটারের আশপাশেই হবে। তো মোটামুটি 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। দেখা যাক সামনে ওয়েদার কেমন পাই। আশা করছি আর বৃষ্টি পাবো না। 10:40 বাজলো আর এখান থেকে আমরা বেরোলাম। আমার এই মুহূর্তে তেল ভরার দরকার নেই, কারণ আমার এখনও হাফ ট্যাঙ্ক তেল আছে। অনুরাগ এখান থেকে তেল ভরবে, তো এখানটা ওয়েট করি, তেল ভরবো, নিয়ে সামনের দিকে এগোবো। লাস্ট রাইডে এখান থেকে এসে তেল ভরেছিলাম, নিয়ে বাইক স্টার্ট হচ্ছিল না। তো তেল ভরে বেরিয়ে গেলাম। আর সামনে এখান থেকে 5 কিলোমিটার মোরগ্রামের রাস্তা। মোরগ্রাম হচ্ছে ওই রাস্তাটাই যেখান থেকে বর্ধমানের দিকে যাওয়া যায়, বা বর্ধমান, রামপুরহাট, তারপর বোলপুর, এইসব সাইড দিয়ে যারা এইদিকে আসতে চাও তাদের জন্য এই রাস্তা হচ্ছে এইটা। আমরাও আগে মোরগ্রামের রাস্তা নিতাম, কিন্তু মোরগ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ কন্ডিশনে, তাই জন্য এখন আমরা অ্যাভয়েড করি, নিয়ে এই রাস্তা নিয়ে। মোরগ্রামের ডিস্টেন্স কিন্তু হিসাব মতো 20 থেকে 30 কিলোমিটার মতো কম পড়ে, কিন্তু রাস্তার যে কন্ডিশন এই রাস্তা দিয়ে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি মোরগ্রামের তুলনায়। তো তোমরা যারা বর্ধমান সাইড দিয়ে আসবে তাদের জন্য তোমাদের এই রাস্তা পড়বে, আর যারা আমাদের কলকাতা, হাওড়া এইসব সাইড দিয়ে আছে, হুগলি, তাদের জন্য কিন্তু বেস্ট রাস্তা এই মুহূর্তে এই কল্যাণী হাইওয়ে দিয়ে সোজা কৃষ্ণনগর হয়ে এই রাস্তা সব থেকে বেস্ট রুট। এটা এই বাঁদিকের যে রাস্তাটা দেখছো এটারই কথা তোমাদের বলছি, এইটাই হচ্ছে মোরগ্রামের রাস্তা। সেই ভয়ঙ্কর গর্তওয়ালা মোরগ্রামের রাস্তা। জানি না এখন কন্ডিশন কি আছে, তবে আমার মনে হয় না খুব একটা বেশি ইমপ্রুভ হয়েছে, খারাপই আছে আমার যতদূর সম্ভব। এই বাঁদিকের রাস্তাটার কথাই তোমাদের বলছিলাম। আগে আমাদের বাড়ি থেকে এই মোরগ্রামের এই মোড়টা আসতে দম বেরিয়ে যেত, এত গর্ত কাটিয়ে আসতে হতো যে পুরো দমটাই এখানে বেরিয়ে যেত। আহিরন বলে যে জায়গাটা, আমরা সেখানে চলে এসেছি। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর 37 কিলোমিটার, আর সামনেই পড়বে আহিরন সেতু। রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো হয়ে গেছে। আগে যেরকম এই আহিরনের এখানটা প্রচুর গর্ত ছিল মোরগ্রাম থেকে আহিরন অবধি,
এবারে কিন্তু সেরম কিচ্ছু পেলাম না। অল্প কয়েকটা জায়গায় একটুখানি রাস্তা ভাঙাচোরা আছে, অল্প একদম, কিন্তু বাকি রাস্তা খুব ভালো আছে। আগে যেরকম কন্ডিশন খারাপ ছিল এখন কিন্তু ওরকম নেই। আর রাস্তাটা একটু সামনে গিয়ে বুঝতে পারবো যে এখনও সিঙ্গেল লেন হয়ে আছে নাকি দুটো লেনই খুলে দিয়েছে। দুটো লেন তো খুলে দেওয়ার কথা, কারণ অনেক দিন হয়ে গেছিলো বাইপাস করে সিঙ্গেল লেন রোড দিয়ে কাজ চালানো হচ্ছিল। দেখা যাক, সামনেটা গেলে বুঝতে পারবো। আর এই জায়গাটা কিন্তু আমার একটা এই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মধ্যে একটা প্রিয় জায়গা বলতে পারো। ওই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে, এই আহিরন। বিশেষ করে এই বাঁ দিকটা দেখো, খুব সুন্দর লাগে। রাস্তা এখনও এই সিঙ্গেল লেনই করা আছে। আহিরন ব্রিজের থেকে 1 কিলোমিটার কি এই 500 মিটার এরকমই কিছু হবে, এইটুকুনি ডিস্টেন্স এই সিঙ্গেল লেন রোড আছে। ওইদিকে লেনটা যাই না কেন, পুরো ঠিকঠাকই তো দেখছি। ব্রিজটা হয়তো খারাপ আছে, ওই জন্য লেনটা বন্ধ করে রাখা আছে, ওটাই হবে। কারণ রাস্তা পুরোপুরি আমি ভালো দেখছি। হ্যাঁ, ব্রিজ থেকেই রাস্তা বন্ধ আছে, ব্রিজেই কিছু কাজ চলছে দেখো, ওই জন্য ব্রিজে তাঁবু খাটানো রয়েছে। আর এটা হচ্ছে আমরা যেটা ফেরার লেন বলতে পারো আহিরন সেতুর, সেই লেনটাই আছি। আর এখান দিয়ে কিন্তু এই পাশ দিয়ে রেল যায়, রেল লাইন করা আছে পাশ দিয়ে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ড্রোন শট আমার 2023-এ তোলা ছিল। আর ওইদিকেও আর একটা ব্রিজ রয়েছে। চলে এসেছি আজকের দিনে 3 নম্বর টোল প্লাজায়, বহরমপুর ফারাক্কা টোল। আর এখন ঘড়িতে সময় হয়ে গেল 11:27। রোদটা এখন এত ভালো পরিমাণে উঠেছে, এবার ধীরে ধীরে গরম ভাব লাগা শুরু হয়ে গেছে। তবে আশা করছি রায়গঞ্জ পৌঁছানোর পর ওয়েদার আবার আমরা ঠান্ডা পেয়ে যাব। বৃষ্টি না পড়ুক, এরকম রোদ থাকুক, গরম সহ্য করে নেবো। বৃষ্টিটাই খালি আর ভাল লাগে না। 12:26 বাজে এখন, আর আমরা ফারাক্কা সবে এন্টার করছি। আমাদের এখন ক্রস করে কালিয়াচক ক্রস করে যাওয়ার কথা, যদি ট্রাফিকে না ফাঁসতাম। নোংরা ট্রাফিক। একটা কাজ করি, ওপরটা দিয়েই উঠে যাই, কারণ এ যা ট্রাফিক আছে সামনে দেখতে পাচ্ছি, ওটাই সুবিধা হবে। বেশ ভালো মতোই কিন্তু জল আছে। আর এই ফারাক্কায় জানো, এখান থেকেই কিন্তু আমাদের গঙ্গা নদী দুটো ভাগ হয়ে গেছে। পদ্মা হয়ে বাংলাদেশে চলে গেছে, আর হুগলি হয়ে আমাদের কলকাতার দিকে চলে গিয়ে সেটা সাগরে মিলিত হয়েছে। গঙ্গা কিন্তু মেন এইখান অবধিই আছে, আমাদের ওই দিকেরটা কিন্তু গঙ্গা নয়, ওটা হুগলি নদী। আর এখানে কিন্তু আরেকটা ব্রিজ হবে, ওইদিকে দেখো ডান দিকে আরেকটা ব্রিজের কাজ হচ্ছে অলরেডি। তো ওটা হয়ে গেলে ট্রাফিকটা অনেকটা কমে যাবে। একটু হ্যাঁ, ক্রস করে গেছি। টোটাল 109খানা গেট আছে, আমরা 55 নম্বর গেট এখন ক্রস করছি। মোটামুটি যেরম ভেবেছিলাম তার তুলনায় ফাঁকাই আছে ফারাক্কা। তো ফারাক্কা ক্রস করে আমরা এখন মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে এন্টার করে গেলাম। কিন্তু আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, মানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। 1:20 বাজে এই মুহূর্তে। আর আমরা চলে এসেছি মালদা বাইপাসের সামনে। এই বাঁহাতের যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে মালদা টাউনের দিকে। আর আমরা এখন সরে যাচ্ছি মালদা বাইপাসে। টোটাল 9 কিলোমিটার বা 8 কিলোমিটারের বাইপাস হবে হয়তো, এটা ঠিক এক্স্যাক্ট মনে নেই। বাইপাস করে দিচ্ছে এই মালদা টাউনকে। লাস্টবার এখানে বাইক নিয়ে এসে সেই মালদা টাউনে আমাকে ঢুকতে হয়েছিল কেটিএম সার্ভিস সেন্টারে। আমার ব্যাটারিটা একটু, মানে আমার নয়, বাইকের ব্যাটারিটা একটু প্রবলেম করেছিল বলে। আর যেটা ভেবেছিলাম হয়তো রায়গঞ্জের কাছাকাছি গিয়ে লাঞ্চটা সেরে নেবো, কিন্তু এখন ভাবছি মালদা বাইপাস থেকে নেবেই লাঞ্চটা করে নেবো। তার কারণ যেটা বললাম তোমাদের, 1:30 বাজতে চললো। আর খাওয়া দাওয়া আমাদের হয়েছে সকালবেলা ওই 10টা নাগাদ। তো এখন খেয়ে নিলে আমাদের ডালখোলা কিষানগঞ্জ অবধি কোনো ঝামেলার দরকার লাগবে না। আবার সন্ধ্যেবেলার দিকে হালকা কিছু খেয়ে নেবো। পিছনের ধাবাটা দেখে আশা করি তোমরা যারা আমার নেপাল এপিসোডগুলোর ফার্স্ট এপিসোডটা অন্তত দেখেছিলে, তারা এই ধাবাটা চিনতে পেরেছো। ভোর 4টের সময় এই ধাবাতে আমরা খেতে এসেছিলাম, কারণ পিছনের কোনো ধাবাতে, পারদেশি ধাবা বলো বা তারপরে যে কটা ধাবা ছিল একটাতেও কিন্তু খোলা পাইনি, একমাত্র এই ধাবা খোলা পেয়েছিলাম। খুব সুন্দর রুটি তরকা আমাদের বানিয়ে দিয়েছিল, ডাল ফ্রাই বানিয়ে দিয়েছিল। ওইখান থেকে খেতে দাঁড়ালাম। ভাত খাচ্ছি না, রুটিই খাচ্ছি, কারণ ভাত খেলে অনুরাগ বলছে ঘুম পেয়ে যেতে পারে। তো দুজন মিলে রুটিই খেয়ে নিচ্ছি, রুটি আর ডাল ফ্রাই অর্ডার করলাম।
এগ ডাল ফ্রাই আর আপাতত 2টো করে রুটি নিয়ে সামনের দিকে বেরিয়ে যাব। ভালোই গরম করছে, এখন দাঁড়িয়ে আছি। আর দেখো যেরাম ছিল নভেম্বর মাসে, এটাও কিন্তু রিনোভেট হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। অনুরাগ, কাকিমার সাথে কথা বলছিস? সেটা হ্যাঁ বল, অসুবিধা নেই। ইউটিউবে সেটা হাই বলে দাও তো ইউটিউবকে। এক জোরে চালাচ্ছি কিন্তু অনুরাগ, ওকে আস্তে চালাতে বল। একদম জোরে, একদম জোরে না চালায় দেখবি, যেখানে জোরে চালাবে আর নিয়ে যাবি না ওকে। ঠিক আছে, জোরে চালাচ্ছি আমি সবসময়, ওর পিছনে পিছনে আসছি, ও বলছে জোরে চালাচ্ছি আমি। এসে গেছে আমাদের খাবার, রুটি আর কি বেশ এগ ডাল ফ্রাই। আমি নিজেই ভুলে গেছি, কি বলছিস? ভালো রেকর্ডটা তো অন করে, ভালো রেকর্ড হয়। অনেকক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন ফাইনালি বেরোচ্ছি। এখন 2:38 বাজে। অনেকক্ষণেরই একটা ব্রেক নিয়েছি বুঝতে পারলে। তবে এবার আমরা টানা চালাবো। এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স ওই 60 কিলোমিটার মতো হবে, আর ডালখোলার ডিস্টেন্স ওই 100 কিলোমিটারের কাছাকাছি, 100-110 এরকম হবে। তো ইচ্ছা আছে পুরো ডালখোলা অবধি চলে যাওয়ার, কারণ রাস্তা তো খুব ভালো পাওয়ার কথা, কারণ কোনোবারই এখান থেকে ডালখোলার রাস্তা খারাপ পাইনি। আর এখন তো রায়গঞ্জ বাইপাসও ওপেন হয়ে গেছে, দেখা যাক পুরো রাস্তাটা কিরাম থাকে। একটু ভালো করে চালাতে হবে এখন, কারণ খুবই গরম করছে। একটু হাওয়াটা লাগুক, তাহলে ভেতরটা ঠান্ডা হবে। বিশাল গরম লাগছে। আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। এখান থেকে আমরা বেরোচ্ছি এখন। মানে ফারাক্কা ঢোকার সময় দেখেছিলাম আমরা এই টোল ইয়েতে এন্টার করেছিলাম, আর এখন এইটা থেকে বেরোচ্ছি। রাস্তা কিন্তু খুব ভালো মেনটেন করা আছে, খুব কম রাস্তা খারাপ পেয়েছি বলতে পারো, না পাওয়ার মতোই বলতে পারো ওটা। ফার্স্টে ভাবছিলাম আজকের ভিডিওর থাম্বনেল এখানটায় তুলবো, কিন্তু এই রোদ্দুরে আর দাঁড়াতে ইচ্ছা করছে না একদমই। সামনে একটুখানি বিকেল হবে যখন, তখন ছবি তুলবো। এইটা আমরা বলতে পারো ডালখোলা বাইপাসের কাছটা উঠে গেছি। রায়গঞ্জ থেকে যেটা ডালখোলা বাইপাসের রোড, বোতলবাড়ি বাইপাসের রোড, সেটাই কিন্তু আমরা উঠে আছি। আর আজকের দিনের আমাদের 6 নম্বর টোল ক্রস করছি এটা নিয়ে। ঘড়িতে সময় হয়ে গেছে 3:50। চারটে 20 বাজে এই মুহূর্তে, আর আমরা এসে পৌঁছে গেছি ডালখোলায়, ডালখোলা মোড়ে। কিন্তু এই ফার্স্ট দেখছি অনেক বছর পরে এরকম ডালখোলার এখানটা এরকম জ্যাম আছে। আজকে সব জায়গাতে এরকম ট্রাফিক কেন পাচ্ছি আমরা কে জানে। প্রচুর ট্রাফিক। দেখো এই বাঁ দিকের রাস্তাটা চলে আছে পূর্ণিয়ার দিকে, আর ডান দিকের রাস্তাটা শিলিগুড়ির দিকে যাচ্ছে। সামনে থেকে গিয়ে আমাদের ডান দিক নিতে হবে। নেপাল যাওয়ার সময় এখান থেকেই বাঁ দিক নিয়ে নিয়েছিলাম পূর্ণিয়া হয়ে ইয়ের দিকে, রাক্সালের দিকে যাওয়ার জন্য। আর এবারে ডান দিক নিয়ে নিচ্ছি শিলিগুড়ি যাওয়ার জন্য। প্রচুর জ্যাম হয়ে আছে, প্রচুর। তো চলো এই দিকটা বেরিয়ে গেছি, সামনেটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই মোড়টাতেই খালি জ্যাম হয়ে আছে। এই কিষানগঞ্জে অবধি, মানে একটুখানি পর থেকে কিষানগঞ্জ অবধি রাস্তার কন্ডিশন আগে তো খুব খারাপ থাকতো, খুবই গর্ত থাকতো। এবার দেখার যে কেমন আছে, কারণ লাস্ট মাসে মৈনাকদা, নীল, অনিন্দ এরা এসছিল শিলিগুড়ির দিকে, তখন কিন্তু বলেছিল রাস্তা অনেকটাই ভালো হয়েছে। এবার দেখি কেমন রাস্তা ভালো আছে, সেই অনুযায়ী ওদেরকে আবার রাত্রিরে ইনফর্ম করবো যে সারাদিনে আজকে রাস্তা কেমন ছিল। কারণ ওরা কালকে বিকেলে বেরোবে, পরশু দিনকে সকালে এখানে ঢুকবে আমাদের সাথে। সব পরশু দিনকে পুরো গোটা টিম এক হবে, টোটাল 10 জন, 8খানা বাইক, 1খানা গাড়ি। সেরা মজা আসবে। বাগডোগরা এখান থেকে 117 কিলোমিটার, কিষানগঞ্জ 27 কিলোমিটার। আমার মনে হচ্ছে সামনে রাস্তা খারাপ আছে। হ্যাঁ, এখানে রাস্তা বরাবরই এরকমই থেকে গেছে, পাথর পড়া, এবড়ো খেবড়ো রাস্তা। একটু মাঝে মধ্যে গর্ত আছে, সেগুলোকে বাঁচিয়ে যেতে হচ্ছে। তবে এই রাস্তায় আরসি নিয়ে যেভাবে যাই, সে তাতে যেরকম অভ্যেস হয়ে গেছে, অ্যাডভেঞ্চার নিয়ে এই রাস্তাটা কিছু মনে হচ্ছে না। মাখন লাগছে অ্যাডভেঞ্চার নিয়ে যেন এই রাস্তাটাও। তো এখন আমরা ক্রস করছি সূর্যাপুর টোল। ঘড়িতে সময় হয়েছে এখন
4:29। খুব সুন্দর এই রাস্তাটা এলাম, কিছু মনেই হলো না অফ রোডটা। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, সূর্য ডুববে ডুববে অবস্থায় আছে, মোটামুটি আর 1 ঘন্টা হয়তো আলো থাকবে। এইখানের আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই গাছগুলো দেখো, দু সাইডে পুরো গাছে যে ঢাকা, এত গাছ। এই নর্থ বেঙ্গলের দিকে যত যাচ্ছি আর কি, গাছের পরিমাণ কিন্তু বাড়তে থাকছে, তোমরা আশা করি বুঝতে পারছো। দেখতে খুবই সুন্দর লাগে এটা। তো অনুরাগ তেলটা ভরে নিক, আমি সামনেটা গিয়ে বরঞ্চ ছাওয়ায় দাঁড়াচ্ছি। তেলটা ভরে আয়। হ্যাঁ, খেয়ে বেরোনোর পর থেকে এইটাই বলতে পারো প্রপার একটা রেস্ট নিলাম আমরা এখানে। যে পেট্রোল বললো অনুরাগ, আমি বারবার নুনু বলে ফেলছি তোকে, তো এখান থেকে ও যে পেট্রোল ভরলে, এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। অর্ককে ফোন করলাম, সামনে গিয়ে অর্কর সাথে দেখা করব। ওকে একটুখানি জোর করতে হবে যাওয়ার জন্য আমাদের সাথে নর্থ সিকিম রাইডটায়। বাকিরা তো পরশু দিনকে আসছে, ওদের সাথে যেন চলে আসে, একটু জোর করতে হবে। তাহলে পুরো আমাদের স্পিতি গ্যাংটা আরেকবার আমাদের মিট হয়ে যাবে, একটা রাইড হয়ে যাবে একসাথে। যারা যারা উইন্টার স্পিতি করেছে, অনেক দিনের পর আবার একসাথে রাইডটা হবে। তো ওকে একটুখানি রাজি করাতেই হবে। এখান থেকে ইসলামপুর যাব, ইসলামপুর থেকে আর 10 কিলোমিটার পরে রামগঞ্জ বলে একটা জায়গা, ওখানেও আসবে, দেখা করব। তো রাস্তা এখনও অবধি কিন্তু ভালো পাচ্ছি। কিষানগঞ্জের আগে অবধি মানে রাস্তা এতদিন যেরকম খারাপ পেয়ে এসেছি, এখন কিন্তু সেরকম খারাপ লাগছে না। জানি না সামনে কিষানগঞ্জের সামনেটা কিরম থাকবে, কিন্তু এখনও অবধি রাস্তা খুব ভালো আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তোর কি অসুবিধা হচ্ছে কোনো? না, আপাতত কিছু অসুবিধা হচ্ছে না, শুধু এই লাস্টে একটুখানি ডালখোলা থেকে ডান দিক ঘোরার পর রাস্তাটা হালকা খারাপ। ও কি করে বলছে ভালো জানি না, এটার জন্য মনে হয় এটাকে দেখিয়ে দিই একটুখানি। না, ওরম কোনো ব্যাপার নয়, মানে একটুখানি যেরকম কন্ডিশনে আগে ছিল তার তুলনায় ভালো, এখন আর ওরম খারাপ নেই। যেরকম মানে লাস্ট বার এসেছি অক্টোবরে, তার তুলনায় অনেক ভালো আছে। আচ্ছা, ওকে। কিন্তু আমি এতক্ষণ এত ভালো রাস্তা জানি তো, আমার মনে হয়। তো চল এবার ইসলামপুরের সামনে গিয়ে দাঁড়াই। টাটা। সেই গর্ত আবার শুরু হয়ে গেছে। পেট্রোল পাম্প অবধি কোনো গর্ত ছিল না, কিন্তু পেট্রোল পাম্প থেকে যেই বেরোলাম, ওই জ্যামের জায়গাটা ক্রস করলাম, তারপরেই দেখো রাস্তায় ভর্তি গর্ত। তাই ভাবি যে গর্তগুলো এত তাড়াতাড়ি সারিয়ে দেবে এরকম তো হতে পারে না। কি করে ভালো লাগছিল আমার। এগুলো দিনের আলোয় ক্রস করছি একদিকে ভালো, রাতের হলেই একটু গর্তগুলো জাজ করতে অসুবিধা হয়ে যায়। রাস্তা কিন্তু কিষানগঞ্জের কিছু কিলোমিটার আগেও খারাপ ছিল, গর্ত ছিল, কিন্তু আগে যেরকম পরিস্থিতি ছিল বলতে পারো, ডালখোলা থেকে কিষানগঞ্জ অবধি রাস্তা বেশিরভাগটাই গর্তে ভর্তি ছিল, সেরকম কিন্তু আর নেই। এখন ম্যানেজেবল করা আছে। অনেকে এখন দেখছি ওই পুরনো বোতলবাড়ির যে রোডটা আমরা আগে নিতাম যখন ডালখোলা বাইপাস তৈরি হয়নি, সেই বাইপাস মানে ওই বোতলবাড়ি রোড দিয়ে এখন আবার অনেকে ক্রস করছে। ওই রাস্তাটাও তোমরা নিতে পারো, কিন্তু ওই রাস্তার প্রবলেম একটাই, ওটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, সিঙ্গেল লেন রোড। রাস্তা বেশিরভাগ জায়গা ভালো আছে, আবার কিছু কিছু জায়গা খুবই খারাপ আছে। ওই একটাই প্রবলেম ওই রাস্তার, সিঙ্গেল লেন রোড, গ্রামের ভেতর রাস্তা, যখন কিছু মানে যা কিছু সামনে চলে আসতে পারে, কুকুর বাচ্চা, তো সেইগুলো তোমাদের ম্যানেজ করে যেতে হবে। সেখানের রাস্তা তোমরা আশা করছি এর তুলনায় ভালো পাবে, সবাই যে এখন আপডেট দিচ্ছে। কিন্তু আমরা এই রাস্তাটা নিলাম একটা কারণেই, এই হাইওয়ে পেয়ে যাচ্ছি ডবল লেনের, তাই জন্য কোনো অসুবিধা হবে না ভেবেই আমরা এটা নিলাম। আর সত্যি দেখলাম কোনো অসুবিধা হলো না। ওই কয়েকটা ছোট ছোট প্যাচ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু রাস্তা ভালো আছে। নিচ দিয়ে এটা কিষানগঞ্জের রেল লাইন যাচ্ছে, স্টেশন ছিল নিচে, আর আমরা এই উপরটা দিয়ে বাইপাস করে যাচ্ছি কিষানগঞ্জ টাউনটাকে। আগে নিচটা দিয়ে যেতে হতো, এখন এই ফ্লাইওভারটা হয়ে গেছে বলে ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। কিষানগঞ্জ মানে কিন্তু আমরা এখন বিহারের ভেতরে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে ঢুকেছি, নিয়ে আবার কিন্তু আমরা বাবারে বাবা। তো যাই হোক, যেরকম বলছিলাম বিহারে আছি, বিহার থেকে আবার কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। আর আমরা ইসলামপুর বাইপাসে উঠে গেছি। এখান থেকে 7 কিলোমিটার না 8 কিলোমিটারের এই ইসলামপুর বাইপাসটা আছে, ইসলামপুর টাউনকে বাইপাস করার জন্য। খুব কিন্তু ভালো এই মেনটেন করা আছে। আর এখানে তো কোনো সিগন্যাল তো বুঝতে পারছি না, কিছু কোনো সিগন্যাল তো দেয়া নেই। এনারা ক্রস করলো তাই আমিও ক্রস করে নিলাম, কে জানে, সব সিগন্যাল তো অফ করা। এই হাইওয়ে থেকে এই টোটোগুলোকে আগে বন্ধ করা উচিত, যেদিকে পারে সেদিকে বেঁকে যায়। এখানের ওয়েদারটা খুব সুন্দর আছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে। আর আশেপাশের ভিউ তো তোমরা দেখতে পাচ্ছ, পিছনে সানসেট হয়েছে জাস্ট, পুরো আকাশটা ওই জন্য কমলা হয়ে আছে।
আর সামনেটা অন্ধকার হয়ে এসছে। আমরা এই ইসলামপুর বাইপাস থেকে বেরোলাম, এবার এখান থেকে 10 কিলোমিটার সামনে যাচ্ছি। অর্ক দাঁড়িয়ে আছে, অর্ককে অলরেডি ফোন করে দিয়েছি ইসলামপুর বাইপাস থেকে বেরিয়ে, তো ওর সাথে দেখা হবে। এখন কিছুক্ষণ আড্ডা মারবো, নিয়ে আবার সামনের দিকে এগোবো। ভালোই টাইম মেনটেন করে এগোলাম। ইচ্ছা ছিল 6টার ভেতর ঢুকে যাওয়ার, কিন্তু রাস্তায় একটু এদিক ওদিক লেট হয়ে খাওয়ার ওখানে অনেকক্ষণ করে টাইম আমরা কাটিয়ে দিয়েছি, তার জন্য দেরি হয়েছে। তাও ঠিকঠাকই আছে। কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু এখন বলতে গেলে মাখনই হয়ে আছে। ওই একটু ফারাক্কার ওখানে আমরা প্রবলেম ফেস করলাম, আর কিষানগঞ্জের সামনে ওখানে বলতে পারো 1-2 কিলোমিটার রাস্তা খারাপ। এছাড়া কিন্তু রাস্তা খুবই ভালো পাচ্ছি। ও আর আহিরনের ওখানটা একটুখানি প্রবলেম হয়ে আছে, কিন্তু তাও ওখানে সেরকমও প্রবলেম তোমাদের হবে না। খালি ওই ফারাক্কাটা আর বলতে পারো কিষানগঞ্জের ওখানে 2-3 কিলোমিটার ম্যাক্সিমাম। এই রাস্তাটা ছাড়া কিন্তু পুরো মাখন হয়ে আছে কলকাতা থেকে শিলিগুড়ি। আমাদের লেট হলো বলে, নাহলে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি 10 ঘন্টায় আরামসে ঢুকে যাওয়া যায়। 10 থেকে 12 ঘন্টা নর্মালিভাবে চলে আসতে পারবে তোমরা যারা রাইড করবে। আমরা যেহেতু একটু ভিডিও করছিলাম, একটু দাঁড়াচ্ছিলাম অনেক জায়গায়, তাই জন্যই আমাদের লেট হলো, তাহলে কিন্তু আরামসে আমরা 6টার ভেতরে ঢুকে যেতাম। বেশ কিছুক্ষণ ধরে তো আমরা ইসলামপুরে আছি, আড্ডা মারছি। আর একটু ক্যামেরাটা ঘোরাই, দেখে নাও কে আছে এখানে। এই মহাশয়কে তো চিনতে পারছো আমাদের উইন্টার সিটি থেকে। ভালো আছিস তো ভাই? 7:10 বাজে এখন, আর ইসলামপুরের এই হোটেলটা থেকে বেরোলাম। অর্কর সাথে এখানেই আমরা আড্ডা মারছিলাম, প্রায় 1 ঘন্টা আড্ডা মারলাম। ওই জন্য ভিডিও করিনি এর মাঝে, কারণ অনেক দিন পরেই দেখা হয়েছে, একটু গল্প করছিলাম সবাই। তো প্ল্যান আছে ওরও আসার, দেখা যাক, ও চেষ্টা করছে জয়েন করার। কতটা কি হতে পারে বলছে, তো গুরুদম্মারের জন্য শুধু চেষ্টা করছে, লাচুংটা ওর হবে না। জয়েন করলেও গুরুদম্মার রাইডটাতেই শুধু জয়েন করবে। এবার দেখা যাক কি হয়। আজকের দিনের শেষ টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ির। এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। এটা ক্রস করা মানে আমরা সামনে আর কোনো টোল পাচ্ছি না এবারের ট্রিপে। এখান থেকে আর বেশি ডিস্টেন্স বাকি নেই, ওই ধরে রাখছি 10 কিলোমিটার কি 5 কিলোমিটার এরকমই ডিস্টেন্স হবে। ওই মোড়টা যেখান থেকে ফুলবাড়ির রাস্তা উপরে ফ্লাইওভার মতো উঠে যাচ্ছে, আর নিচ দিয়ে বাগডোগরার রাস্তা, ওইখানে গিয়ে ম্যাপটা সেট করে দেবো যে আমরা যেখানে যেতে চলেছি। ম্যাপ সেট করে নিয়েছি। বাগডোগরাতে এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাদের হোটেল দেখাচ্ছে 11 কিলোমিটার। সামনের রাস্তা থেকে গিয়ে ডান দিক নিয়ে নিতে হবে। আশা করি রিসর্টটা খুব ভালো লাগবে তোমাদের। কিরাম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি দেখো খালি তোমরা, আর এই আলোটা সেরা লাগছে এই রাস্তায়, পুরো হলুদ হয়ে আছে জায়গাটা। এন্টার করে গেছি আমাদের হোমস্টেতে, খুব সুন্দর, তোমরা আশা করি বুঝতেই পারছো এই হোমস্টেটা। দেখলেই আমরা হোটেলে ঢুকে গেছি, আমাদের রিসর্টে ঢুকে গেছি। আর এইটা হচ্ছে আমাদের রুম, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি রুমটা। বিশাল বড় রুম কিন্তু। তো আজকে যেহেতু দুজনে আছি, আমাদের 1150 লেগেছে উইথ ব্রেকফাস্ট। কালকে কি করব, কালকে আমরা যেহেতু 6 জন আছি, 2টো রুম নেবো আর একটা করে এক্সট্রা বেড নিয়ে নেবো, তাহলে 1500 টাকায় আমাদের 3 জনের উইথ ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এবার এটা একটু কথা বলার আছে যে যেহেতু আমরা 25 তারিখে একদম ভোরে বেরোবো, ব্রেকফাস্টটা ক্যান্সেল করে যদি ডিনারের সাথে কিছু এক্সট্রা দিয়ে অ্যাডজাস্ট করে যায়, ওটা কথা হচ্ছে, জানি না কতটা কি হবে। আপাতত দুজনের জন্য আমাদের 1150 লেগেছে উইথ ব্রেকফাস্ট। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারে চিকেন থালি বলা ছিল, সেটা 280 টাকা করে প্লেট। আর তোমাদের বাইরেটা এখন দেখাচ্ছি, কিন্তু খুব একটা হয়তো বুঝতে পারবে না, কালকে সকালে আরো ভালো করে বোঝাতে পারবো। আপাতত যেটুকু বোঝানো যাচ্ছে একটু দেখো। এই হচ্ছে এখানকার ভিউ। এখন তোমাদের কিছু বোঝাতে পারবো না। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। ডিনার করতে বসে গেছি, যেরকম বলেছিলাম চিকেন থালি। দেখো ডাল আছে, রাইস আছে, রুটি, আবার ভাত বলে দিচ্ছে অনেকে, আবার রাইস বলছি বলে আবার কমেন্ট করতে পারে। তো ভাত, এটা একটা ফুলকপির তরকারি, এটা একটা আলুর আর চানার কিছু তরকারি, এটা পান্তুয়া, আর এই যে আমাদের চিকেন। আর এখানে অনুরাগ। হ্যালো, সেটা পছন্দ হয়েছে? হ্যাঁ একদম, খুবই ভালো। কালকে সকালে ভালো করে দেখাতে হবে একদম। বাকি যারা আসবে তাদেরও ভালো লাগবে আশা করি ভিডিও দেখে। বাইকার্সদের জন্যই কম রে একদম। দেখলেই আমাদের ডিনার হয়ে গেছে, আর এই মুহূর্তে আমরা রুমে আছি, একটু লাগেজগুলো গুছিয়ে নিয়েছি।
তো এবার শুয়ে পড়বো, কারণ 10:30 বাজে। কালকে তো একটু প্ল্যান করতে হবে। ফার্স্টে শিলিগুড়ি যাব, এই রাইডিং বুট কিনবো, নিয়ে তারপর আশেপাশে সাইট সিন করবো, তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো কথা দিতে পারছি না হবে কি হবে না, চেষ্টা করব। কতটা কি ভিডিও হবে সেটা পরে দেখা যাবে। তো আজকের রাইড কেমন গেল? খুব সুন্দর গেছে সত্যি বলছি। আর হ্যাঁ, স্পিড 400 কিনে নাও সবাই, আর কি মারছি না। কেন? হেভি বাইক। তাহলে অফ রোড এলে পিছিয়ে যাচ্ছিলিস কেন? অফ রোডের কথা আলাদা, তাহলে স্ক্র্যামলার কিনে নাও। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ছোটোর ওপর একটা ভিডিও ছিল, কলকাতা থেকে শিলিগুড়ি, মানে বোরিং হাইওয়ে, তাই বেশি ভিডিও করা হয়নি। কেমন লেগেছে সেটা জানিও। কালকে থেকে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কথা দিচ্ছি। পুরো ট্রাভেল সিরিজটা তোমাদের ভালো লাগতে চলেছে। তোমাদের যেরকম স্পিতি, উইন্টার স্পিতি দেখিয়েছিলাম সাদা বরফে ঢাকা, এবারে কিন্তু নর্থ সিকিমও সেরকমই দেখাতে চলেছি। উইন্টার ওয়ান্ডারল্যান্ড তোমাদের দেখাতে চলেছি সিকিমের। আশা করি খুব ভালো লাগবে। তবে 3rd এপিসোড থেকে সিকিমের ব্লগ শুরু হবে। কালকে নর্থ বেঙ্গল তোমাদের ঘুরিয়ে দেখাবো, সেটাও আশা করছি ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। ভালো করে বল। গুড নাইট।